আসসালামু আলাইকুম, স্বাগত লেটস নিউজে। সম্মানিত দর্শক, ভারতের দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার আইআইসি সম্প্রতি বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেছে। সেই আলোচনার উপর ভিত্তি করে বিবিসি বাংলা একটি প্রতিবেদন করেছে। এর শিরোনাম বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যেসব চিন্তা ভাবনা। এটি নিয়ে আজকে একটু কথা বলতে চাই। এতে বলা হয়েছে 2014, 2018 এবং 2024-এর নির্বাচনে ভারতের সমর্থনেই শেখ হাসিনা সরকার 3টি প্রশ্নবিদ্ধ নির্বাচনে উত্তরে যেতে পেরেছে, এমন অভিযোগ আছে। কথা সত্য, কিন্তু এবার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আগামী নির্বাচন নিয়ে ভারতের মনোভাব কি হতে পারে, প্রেক্ষাপট কিন্তু পুরোপুরি বদলে গেছে, আপনারা জানেন। কারণ শেখ হাসিনাই এখন ভারতে রয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই বারবার বলেছে তারা চায় বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক। কিন্তু এটাও আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা খুবই ক্ষীণ। এ কারণেই প্রশ্ন উঠছে, আওয়ামী লীগবিহীন নির্বাচনকে ভারত অন্তর্ভুক্তিমূলক মনে করবে কিনা, কারণ তারা এটি বলছে অনেকদিন ধরে। এবং আওয়ামী লীগ না থাকলে তারা নির্বাচনটিকে কিভাবে দেখবে, কিভাবে নেবে। আইআইসির এই আলোচনা সভায় ভারতের অনেক থিঙ্ক ট্যাঙ্করা কথা বলেছেন। এর মধ্যে শীর্ষস্থানীয় আমলা জহর সরকার, তিনি বলেছেন কোনো প্ররোচনায় পা না দিয়ে ভারতের উচিত হবে বাংলাদেশের ভোটাররা যাকে বিজয়ী করবে তাদেরকেই আমাদের মানতে হবে, মানে ভারতের মানতে হবে। একটি নিরপেক্ষ জায়গা থেকে একটি মন্তব্য তিনি করেছেন আমার মনে হয়েছে। তবে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা, যিনি বাংলাদেশে হাইকমিশনার ছিলেন এক সময়, বর্তমানে তিনি রাষ্ট্রপতির মনোনয়ন পেয়ে সদস্য হিসেবে রাজ্যসভায় এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আবার বলছেন, তার মত হলো বাংলাদেশে যদি ভুল একটা সরকার ক্ষমতায় এসে যায়, মানে এটি কেন বললেন ভুল সরকার মানে কি, আমি কি এভাবে বুঝবো যে তিনি যেমন সরকার চান না সেটিকে তিনি ভুল সরকার বলছেন? ভুল একটা সরকার যদি ক্ষমতায় এসে যায় তাহলে আমাদের নিরাপত্তা, মানে ভারতের নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য তার পরিণতি কি হতে পারে সেটা চুপচাপ দেখে যাওয়ার কোনো অবকাশ নেই। মানে এটি নীরবে তারা সহ্য করবে, এটি উচিত হবে না, এমনটি তিনি বলছেন। মিস্টার শ্রিংলা মনে করেন প্রতিবেশী দেশের পরিস্থিতিকে তাদের অভ্যন্তরীণ ব্যাপার, মানে প্রতিবেশী দেশ মানে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, এটা বাংলাদেশের বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, ভারত এড়িয়ে যেতে পারে না, এটি তিনি বলছেন। কারণ যেখানে ভারতের স্বার্থ জড়িত সেটা ভারতেরও ব্যাপার। বাংলাদেশের সঙ্গে যেহেতু প্রতিবেশী দেশ, কিছু সম্পর্ক তো আছেই, এ কারণেই তিনি বলছেন যে এটি অভ্যন্তরীণ ব্যাপার নয়, এখানে ভারতের স্বার্থ জড়িত। এটি নিয়ে অনেক আলোচনা হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে। তিনি বলেছেন যেসব দেশের সাথে ভারতের অভিন্ন সীমান্ত আছে সেখানে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে কিছু থাকতে পারে না, ওই একই কথা। অবশ্য শ্রিংলা এসব কথাকে তার ব্যক্তিগত মত বলে উল্লেখ করেছেন, মানে এটি ভারত সরকারের নয় বা সরকারি কোনো কর্মকর্তার নয়। কিন্তু তিনি তো এখন এমপি, তাহলে কিভাবে নিব আমরা তার কথাটিকে? বিবিসির প্রতিবেদনে আওয়ামী লীগবিহীন নির্বাচনী বাস্তবতা এইরকম একটি উপশিরোনাম সাবহেড করা হয়েছে। এতে বলা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত অবস্থান হলো তারা, মানে ভারত বাংলাদেশে একটি ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক এবং পার্টিসিপেটরি অর্থাৎ অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। এটি অনেকেই দেখতে চায়, যারা গণতন্ত্র প্রিয়, যারা গণতন্ত্রকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তারাই এমনটি দেখতে চান। বাংলাদেশেও এমন অনেক মানুষ আছে। অনেক পর্যবেক্ষকের কথা বা তাদের কথার প্রেক্ষিতে বলা হয়েছে ভারতের অভিপ্রায় আওয়ামী লীগ কোনো না কোনো আকারে বাংলাদেশের আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাক, মানে সুযোগ দেওয়া হোক, মানে এটি অন্তর্বর্তী সরকারের প্রতি যে এক ধরনের পরামর্শ, প্রস্তাব বা দাবি, এটি মনে হচ্ছে। কিন্তু ওপি জিন্দাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক এবং বাংলাদেশ বিষয়ক গবেষক শ্রী রাধা দত্ত, তিনি মনে করেন বাস্তবে এমনটা হওয়ার সম্ভাবনা নেই। অতি সম্প্রতি তিনি ঢাকা ঘুরে গেছেন, সে সময় তিনি জামাত, বিএনপি, এনসিপি বা আরো কোনো দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে। তার আলোকেই তিনি মনে করছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না এবং ভারতেরও সেই বাস্তবতাটা স্বীকার করে নেওয়া উচিত। অর্থাৎ বিদ্যমান প্রেক্ষাপটে বাংলাদেশের সরকার যা চাইছে শ্রী রাধা দত্ত সেটিকে এন্ডোর্স করছেন। ডক্টর দত্ত বিবিসিকে বলেছেন, ওরা মানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, স্টেক হোল্ডার যারা আছে, আমরা আওয়ামী লীগকে কি করে আসতে দেব, যাদের জন্য আমাদের ছেলেমেয়েরা প্রাণ দিয়েছে, এখনো তো কত হাজার ছেলে মেয়ে বুলেটের ক্ষত নিয়ে হাসপাতালে পড়ে আছে, তাদেরকে আমরা কি জবাব দিব?
এই চরম আবেগের ইস্যুটির নিষ্পত্তি হওয়ার আগে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা দেখছেন না শ্রী রাধা। তার কথায় যুক্তি আছে, কিন্তু ক্ষমতাসীনরা কেন গত 13 মাসেও আহতদের প্রয়োজনীয় চিকিৎসার সম্পন্ন করতে পারলেন না, এবং তাদেরকে যে আর্থিক সহায়তার বিষয়টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটিও কেন সেইভাবে বাস্তবায়ন করতে পারলেন না, এটি নিয়ে মাঝে মধ্যেই আমরা প্রতিবাদ শুনি, গণমাধ্যমে সংবাদ হতে আমরা দেখি। সেই প্রশ্নের উত্তর আসলে কে দেবে? শ্রী রাধা কি এ বিষয়ে বিস্তারিত জানেন? আসলে এই ব্যর্থতার দায় কার? এই ব্যর্থতার দায় কাঁধে নিয়ে সেই হত্যার জন্য শুধু দায় চাপিয়ে যাওয়াটা কতটা যৌক্তিক হবে? মানে আমরা আসলে শুদ্ধতার পথে বা ইতিবাচক পথে কখন যাত্রা করব? শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগ সরকার অন্যায় করেছে, ভুল করেছে, ইনক্লুসিভ নির্বাচন করেনি, এক্সক্লুসিভ নির্বাচন করেছে। সেই অভিযোগে এখনো যদি আমরা এক্সক্লুসিভ নির্বাচন করতে চাই, যেহেতু আমরা জানি আওয়ামী লীগের একটি উল্লেখযোগ্য ভোট ব্যাংক রয়েছে, তাহলে একই দোষে আমরা দুষ্ট হব কিনা, মানে এখন বা যেই সরকার নির্বাচন করে তারা এই দোষে দুষ্ট হবে কিনা, এটি আসলে ভাবা দরকার। কারণ গত 3টি নির্বাচনে ইনক্লুসিভ নির্বাচনের কথা না বলে ভোট কারচুপি অথবা বিএনপির বাইরে থাকাকে ভারত চোখ বন্ধ করে অনুমোদন দিয়েছিল, এটা আমরা দেখেছি। এটির আমরা তখনও সমালোচনা করেছি, এখনো করি। এখন সেই ভারত কোন মুখে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে, এই প্রশ্নটি কিন্তু আমি করতেই চাই। তো ওই কারণে মানে আগের 3টি নির্বাচনে ভারতের ভূমিকার কারণে ভারতের এখন নৈতিক অবস্থান কিন্তু দুর্বল বলে শ্রী রাধা মনে করেন, এটি বাংলাদেশের অনেক মানুষ মনে করে, আমিও মনে করি এটি সত্য। এ কারণেই শ্রী রাধা বলছেন বা মনে করছেন দেশের পলিটিক্যাল পার্টিগুলোর চাওয়া অনুযায়ী আওয়ামী লীগ ছাড়াই হয়তো ইলেকশন হবে। তিনি একটি পারসেপশন অনুযায়ী বক্তব্য দিয়েছেন বলে আমি মনে করি। এই প্রেক্ষাপটে জামাতকে কোন চোখে দেখছে দিল্লি, এটি কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক চিন্তাধারার কারণে ভারত চিরকাল জামাতকে রাজনৈতিকভাবে অস্পৃশ্য মনে করে এসেছে। এমনকি জামাতের সঙ্গে সংস্রব থাকায় বিএনপিকেও ভারত টেরা চোখে দেখেছে। এটি অত্যন্ত অন্যায় একটি পারসেপশন, এইভাবে দেখাটা। বিএনপির সঙ্গে সম্পর্কের দূরত্বের পিছনে আরো অন্য কিছু কারণ আছে, সময় অভাবে আমি সেটি এখানে আলোচনা করছি না। কিন্তু বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় দিল্লির কোন কোন পর্যবেক্ষক মনে করছেন জামাত এখন সম্পূর্ণ নতুন চেহারার একটি দল। শ্রী রাধা দত্ত এ বিষয়ে যথেষ্ট কথা বলেছেন। তিনি বলছেন, সাক্ষাৎকালে মানে ঢাকায় যখন তিনি ছিলেন, তিনি জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যেটা ডাক্তার তাহের নামে পরিচিত, তার সঙ্গে কথা বলেছেন। তাকে জিজ্ঞাসা করেছিলেন, ধরুন, এবং তাকে বলেছেন, ধরুন আপনারা মানে জামাত সরকার গড়ার মতো সংখ্যা পেয়ে গেলেন, তাহলে কি দেশে শরিয়া আইন আনতে চাইবেন? জবাবে ডাক্তার তাহের অবশ্য বিস্ময় প্রকাশ করে জবাব দিয়েছেন, আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা শরিয়া আইন আনবো? শ্রী রাধা কেন এই প্রশ্ন করলেন, এটি আসলে বোধগম্য হলো না। মিস দত্ত বলেন, আমি 1971-এর কথাও জিজ্ঞেস করেছিলাম, কারণ বহুকাল ধরেই আমরা জানি মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কি ছিল। দর্শক খেয়াল করবেন, রাধা দত্ত কিন্তু বলছেন বহুকাল ধরেই তারা জানেন